হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য মেলা পাঠ্য বইয়ের নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার এই গল্পটা আলোচনা করব। গল্পের নামকরণ করা হয়েছে বনভোজনের ব্যাপার। তাহলে বনভোজনের ব্যাপার মানে হচ্ছে বনভোজনে যাওয়ার উদ্দেশ্যে যে যে ঘটনাগুলো ঘটেছে বা কি হয়েছে কি না হয়েছে, বনভোজনে যে সব আয়োজনগুলো করা হয়ে থাকে সেই ব্যাপারে এই গল্পটা, সেই গল্পের বিষয়বস্তু হচ্ছে এটাই। এই বনভোজন গল্পের মেন চরিত্র হচ্ছে টেনিদা। এছাড়াও আরো যে চরিত্রগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে হাবুল সেন, ক্যাবলা, প্যালা। এই গল্পটা আমরা পড়ার সময় এই চরিত্রগুলো সম্বন্ধে আমরা জানবো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, হাবুল সেন বলে যাচ্ছিল পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। উসুর শব্দে নোলার জল টানলো টেনিদা। বলে যা, থামলি কেন? মুর্গ মুসাল্লাম, বিরিয়ানি, পোলাও, মশালদার দোসে, চাও চাও, সামি কাবাব। তার মানে পিকনিকে যাওয়ার সময় যে যে আয়োজনগুলো তারা করবে বা যে খাবারগুলো তারা পিকনিকে রাখবে সেই খাবার সম্বন্ধে আলোচনা হচ্ছে। আমরা যখন পিকনিকে যাই বা বনভোজনে যাই তখন আমরা অনেক রকমের ভালো ভালো খাবারের আয়োজন করি এবং সেগুলো খেয়ে থাকি। এখানেও ঠিক তেমনই হাবুল সেন বিভিন্ন রকম খাবারের নাম, যেমন পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা, এইসব খাবারের নাম করছিল। তার সঙ্গে টেনিদাও আরো কিছু খাবারের নাম যোগ করলো, যেমন মুগ মাসাল্লাম, বিরিয়ানি, পোলাও, মশলা দোসে, চাও চাও, সামি কাবাব। এই সমস্ত খাবারগুলো টেনিদা বলছে যে বনভোজনে রাখতে হবে। এবার আমাকে কিছু বলতে হয়। আমি জুড়ে দিলাম আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছোকা। টেনিদা আর বলতে দিল না, গাক গাক করে চেঁচিয়ে উঠল, থাম প্যালা, থাম বলছি। শুক্তো, বাটি চচ্চড়ি, দাঁত খিচিয়ে বললে, তার চেয়ে বল না হিঞ্চে সেদ্ধ, গাদাল আর শিঙি মাছের ঝোল। পালা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস। এর চাইতে বেশ বুদ্ধি আর কি হবে তোর? দিব্যি আয়সা আয়সা মোগলাই খানার কথা হচ্ছিল, তার মধ্যে ধা করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিউলির ডাল। ধ্যাত তোর! এইসব খাবারের যখন আলোচনা করা হচ্ছিল তখন পেলা আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়ো চোখা এইসব খাবারের নাম বলে উঠল। এবং তখন টেনিদা দাঁত খিচিয়ে বলল যে তার থেকে ভালো হয় তুই গাদাল পাতা, শিঙি মাছের ঝোল এইসব খা। পাড়াচড়ে ভুগিস আর বাসক পাতার রস খাস, তাই এসব খাবার খেলে পেলার বুদ্ধি বেশি হবে। তাই এইসব খাবার খাওয়ার জন্য টেনিদা তাকে বলল। দিব্যি আয়সা আয়সা মোগলাই খানার কথা হচ্ছিল। টেনিদা আর হাবুল মোগলাই খাবারের কথা আলোচনা করছিল, কিন্তু তার মধ্যে পেলা এই সমস্ত খাবারের কথা বলাতে টেনিদা ভীষণ রেগে গেল। ক্যাবলা বললে, পশ্চিমে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে। বেশ লাগে? টেনিদা তিরিং করে লাফিয়ে উঠল। কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরো ভালো লাগে না? তবে তাই খাগে যা। তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। হাবুল সেন বললে, আহা হা, চৈতা যাইতা স্ক্যান, পোলাপানে কয়। হাবুল সেন হচ্ছে ঢাকাইয়ার লোক, তাই হাবুল সেন বাঙাল ভাষায় বলে উঠল, আহা চৈতা যাইতাছ কেন, পোলাপানে কয়। মানে ছেলেরা এইসব কথা বলছে, তাতে তুমি রেগে যাচ্ছ কেন? পোলাপান এই গাড়লগুলোকে জলপান করলে তবে রাগ যায়। তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিম নিষিদ্ধের চেয়ে অখাদ্য। টেনিদার রাগের চোটে বলে উঠল, এরা হচ্ছে পোলাপান না, এদেরকে জল দিয়ে পান করলে তবে তার রাগ মিটবে। কিন্তু তাতেও তার আপত্তি আছে যে এগুলোকে জল দিয়েও খাওয়া যাবে না, কারণ এরা নিম নিষিদ্ধের চেয়েও অখাদ্য খেতে। এই রইল তোর পিকনিক, আমি চললাম। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেলগে, আমি ওসবের মধ্যে নেই। তখন টেনিদা রাগ করে বলল যে আমি এই পিকনিক থেকে বিরত নিলাম, আমি এই পিকনিকে থাকবো না। তোরা ছোলা ছাতু আর কাঁচা লঙ্কা খা, আমি এইসবের মধ্যে নেই। সত্যিই চলে যায় দেখছি। আর দলপতি চলে যাওয়া মানে আমরা একেবারে অনাথ। আমি টেনিদার হাত চেপে ধরলাম। আহা বসো না, একটা প্ল্যান হোক, ঠাট্টাও বোঝো না। তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হাবুল তখন বলে উঠল যে ওদের কথায় রাগ করো না, ওরা মজা করে বলছে এসব কথাগুলো। আর দলের প্রধান হচ্ছে যেহেতু টেনিদা, তাই টেনিদা যদি না থাকে তাহলে বাদবাকি সবাই অনাথ হয়ে যাবে, মানে তাদের আর কোনো ভূমিকাই থাকবে না, তাদের গুরুত্ব থাকবে না। তাই জন্য টেনিদাকে আবার থাকার জন্য অনুরোধ করা হলো। টেনিদা গজগজ করতে লাগলো, ঠাট্টা, কুমড়োর ছোকা আর কুদ্রুর তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না। তখন টেনিদা গজগজ করে রাগের মাথায় বলতে লাগলো যে এইসব ঠাট্টা হচ্ছে, কুমড়োর ছোকা আর কুদ্রুর তরকারি, এসব বিচ্ছিরি খাবার নিয়ে মজা করাটা আমার ভালো লাগে না। না না, ওসব কথার কথা। হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো, মোগলাই খানা না হইলে আর পিকনিক হইল কি?
তখন হাবুল সেন আবার ঢাকাই ভাষায় বলতে লাগলো যে মোগলাই খাবার যদি না থাকে তাহলে আর পিকনিকের মজাটা কি থাকবে, পিকনিকে আর কি খাবার খাওয়া যাবে। তবে লিস্টই করো। টেনিদা নড়ে চড়ে বসলো। প্রথম যে লিস্টটা হলো তা এই রকম। তখন টেনিদা একটা খাবারের লিস্টের আয়োজন করলো। সে তার মধ্যে কি কি আছে দেখো, বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব 2 রকম আর মাছের চপ। তাহলে টেনিদা একটা পিকনিকের লিস্ট বানালো, তার মধ্যে আছে বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, 2 রকমের কাবাব আর মাছের চপ। মাঝখানে বেরসিকের মতো বাধা দিলে ক্যাবলা, তাহলে বাবুর্চি চাই, একটা চাকর, একটা মোটর লরি, 200 টাকা। বলছে তাহলে এইসব রান্না করতে গেলে তো নিজেরা একা পারবে না, একটা বাবুর্চি চাই, মানে রান্নার লোক দরকার, তার সঙ্গে একটা চাকর থাকবে আর একটা মোটর লরি থাকবে, আর 200 টাকা দিতে হবে। দেখ ক্যাবলা, টেনিদা ঘুষি বাগাতে চাইলো। আমি বললাম চটলে কি হবে, 4 জনে মিলে চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। বলছে 200 টাকার কথা বললো ক্যাবলা, কিন্তু চাঁদা উঠেছে মাত্র 10 টাকা 6 আনা। টেনিদা নাক চুলকে বললে তাহলে একটু কম সম করেই করা যাক, ট্যাগখালির জমিদার সব, তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে। টেনিদা তখন বলে উঠলো যে এত কম টাকায় তাহলে হবে না, তাহলে একটু কম সম করে আয়োজন করতে হবে, মানে মুখেই শুধু বড় বড় কথা, কিন্তু এদিকে পকেটে কোনো পয়সা নেই, তাই এদেরকে নিয়ে পিকনিক করা যায় না। আমি বলতে যাচ্ছিলাম তুমি দিয়েছ 6 আনা, বাকি 10 টাকা গেছে আমাদের 3 জনের পকেট থেকে। কিন্তু বললেই গাঁটটা, আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয়, জুৎসই লাগলে সে গালপাটটা উড়ে যাবে। তখন ক্যাবলা মনে মনে ভাবছে যে 6 আনা দিয়েছে টেনিদা আর বাকি 10 টাকা গেছে বাকি 3 জনের পকেট থেকে, কিন্তু এই কথাটা বলার উপায় নেই, কারণ বললেই টেনিদা একটা গাঁটটা দিয়ে দেবে, আর সে গাঁটটা সে গাঁটটা নয়, লাগলে গালপাটটা উড়ে যাবে একদম। রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই: খিচুড়ি, পেলা রাজহাঁসের ডিম আনিবে বলিয়াছে, আলু ভাজা ক্যাবলা ভাজিবে, পোনা মাছের কালিয়া পেলা রাঁধিবে, আমের আচার হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে, রসগোল্লা লেডিকেনি ধারে ম্যানেজ করিতে হইবে। লিস্টটি শুনে আমি হাড়ি মুখ করে বললাম, ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল, টেনিদা খাবে। লিস্টে লাস্ট পর্যন্ত থাকবে হচ্ছে খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিকেনি। এগুলো এক একটা খাবার এক একজন ম্যানেজ করে নিয়ে আসবে। এই লিস্ট শুনে ক্যাবলা আবার হাড়িমুখ করে হাবুলকে বলল আরেকটা আইটেম জুড়ে দে, যেটা টেনিদা খাবে। হে হে, পেলার মগজে শুধু গোবর নেই, 6 টাখানে ঘিলুও আছে দেখছি, বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিলে। গেছি গেছি বলেই লাফিয়ে উঠলাম আমি। এই লিস্ট শুনে পেলা হাবুলকে বলে উঠল এর সঙ্গে আরও একটা আইটেম জুড়ে দিতে, সেটা টেনিদা খাবে। এই কথা শুনে টেনিদা খুব খুশি হলো এবং তার পিঠ চাপড়ে বলল, পেলার মাথায় মগজে শুধু গোবর নেই, তার সঙ্গে 6 টাখানে ঘিলুও আছে। আর যেই পিঠ চাপড়ালো তখন পেলা গেছি গেছি বলে লাফিয়ে উঠল। আমরা পটলডাঙ্গার ছেলে, কিছুতেই ঘাবড়াই না। চাটুজ্যেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি, তাই বেশ ডাটের মাথায় বলেছিলাম, দূর দূর, হাঁসের ডিম খায় ভদ্রলোক, খেতে হলে রাজহাঁসের ডিম, রীতিমতো রাজকীয় খাওয়া। কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি? খুব যে জালিয়াতি করছিস, তুই ডিম পারবি নাকি? টেনিদা জানতে চেয়েছিল। আমি পারতে যাব কোন দুঃখে, কি দায় আমার? আমি মুখ বেজার করে বলেছিলাম, হাসি পারবে, তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে, যদি না আনিস তাহলে কি হবে বলবার দরকার ছিল না। কিন্তু কি গেরো বলো দেখি, কাল রবিবার, ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে, আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি। যেহেতু পেলার ওপর ডিমের দায়িত্ব পড়েছিল, তাই জন্য পেলা নিজের দর বাড়াবার জন্য বলেছিল যে হাঁসের ডিম তো ভদ্রলোকে খায়, যদি ডিম খেতেই হয় তাহলে রাজহাঁসের ডিম খেতে হবে। কিন্তু এই কথা বলার সাথে সাথে টেনিদাও বলে উঠল, রাজহাঁসের ডিম যদি খাওয়ারই হয় তাহলে পেলাকেই জোগাড় করতে হবে। এই কথা বলার সাথে সাথেই পেলা বিপদের মধ্যে পড়েছিল, কারণ পরের দিনই তারা পিকনিকে যাওয়ার জন্য রওনা দেবে, আর একদিনের মধ্যে রাজহাঁসের ডিম কিভাবে জোগাড় করবে সে নিয়ে সে একটু মুশকিলে পড়ে গিয়েছিল। আর এই ডিম যদি জোগাড় করে এনে দিতে না পারে তাহলে টেনিদা যে তার কি অবস্থা করবে সেটা নিয়েও সে দুশ্চিন্তায় ছিল। পাড়ায় ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক, ডিম টিমও তারা নিশ্চয়ই পারে। আমি ভন্টাকেই পাকড়ালাম, কিন্তু কি খলিফা ছেলে ভন্টা, 2 আনার পাঠার ঘুগনি আর ডজন খানিক ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল। তাহলে পেলাদের পাড়ায় ভন্টাদের বাড়িতে গোটা কয়েক রাজহাঁস আছে এবং ও ভাবছে সেখানে রাজহাঁসের ডিম টিমও নিশ্চয়ই পাওয়া যাবে।
সেই ভেবে সে ভন্টাদের বাড়ি গেল, কিন্তু তাকে শুধু বললে তো হবে না, তার জন্য তাকে পাঁঠার ঘুগনি আর ডজন খানেক ফুলুরিও খেতে দিল। কিন্তু এসব খাওয়ার পরে তখন বলল যে ডিম দিতে পারি, তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে। তুই দে না ভাই, এনে একটা আইসক্রিম খাওয়াবো। ভন্টা ঠোঁট বেঁকিয়ে বললে, নিজেরা পোলাও মাংস সাটাবেন আর আমার বেলায় আইসক্রিম? ওতে চলবে না, ইচ্ছে হয় নিচে বের করে নাও। আমি বাবা ময়লা ঘাটতে পারবো না। কি করি? রাজি হতে হলো। তখন ভন্টা বলল যে আমি নিজের হাতে বার করতে পারবো না। পেলায় একটা আইসক্রিম খাওয়ার প্রলোভন দেখালেও ভন্টা তাতে রাজি হলো না। ভন্টা তখন বলল যে নিজেরা পোলাও মাংস খাবে আর আমাকে একটা আইসক্রিম খাওয়াবে, এতে হবে না। তখন বাধ্য হয়ে পেলা নিজেই রাজি হলো। ভন্টা বললে দুপুর বেলায় আসিস। বাবা মেজদা অফিসে যাওয়ার পরে মা তখন ভোঁস ভোঁস করে ঘুমোয়, সেই সময় ডিম বের করে দেব। তখন ভন্টা দুপুরবেলায় আসার কথা বলল, কারণ সেই সময় বাড়িতে কেউ থাকে না আর মা দুপুরবেলায় ঘুমায়, সেই সময় সে ডিম দেবে বলেছিল। গেলাম দুপুরে, উঠোনের একপাশে কাঠের বাক্স, তার ভিতরে সার খুপড়ি। গোটা 2 হাঁস ভিতরে বসে ডিমে তা দিচ্ছে। ভন্টা বললে যা নিয়ে আয়। তো দুপুরবেলায় গিয়ে দেখলো যে একটা কাঠের বাক্স রয়েছে এবং তার মধ্যে অনেকগুলো খুপড়ি রয়েছে আর 2টো হাঁস তার ভেতরে বসে ডিমে তা দিচ্ছে। এবার সেখান থেকে ডিম বার করে নিয়ে আসতে হবে। কিন্তু কাছে যেতেই বিতিকিচ্ছিরি ভাবে ফ্যাঁস ফ্যাঁস করে উঠলো হাঁস দুটো। ফোঁস ফোঁস করছে যে। ও কাছে যেতেই হাঁসগুলো ফ্যাঁস ফ্যাঁস করে উঠলো আর বললো হাঁসগুলো ফোঁস ফোঁস করছে। ভন্টা উৎসাহ দিলে, ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই পেলা, দে হাত ঢুকিয়ে। ভন্টা আবার উৎসাহ দিয়ে বলল যে ডিম নিতে এসছিস তাই রাজহাঁস একটু আপত্তি জানাচ্ছে, কিন্তু তাতে ওর কোনো ভয়ের কারণ নেই। পেলাকে হাত ঢুকিয়ে দিতে বলল। হাত ঢুকিয়ে দেবো, কিন্তু কি বিচ্ছিরি ময়লা। ময়লা আর কি বদখত গন্ধ, একেবারে নাড়ি উল্টে আসে। তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে। কিন্তু পেলা দিতে ভয় পাচ্ছে, কারণ ভেতরে বিচ্ছিরি ময়লা আর ভীষণ বাজে গন্ধ। সেই গন্ধে তার নাড়ি উল্টে আসছে আর ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে তাকে। ভন্টা বলে, চেয়ার আপ পেলা, লেগে যা, যা থাকে কপালে, বলে যেই হাত ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে ওরে বাপরে খটাং করে হাঁসটা হাত কামড়ে ধরলো। সে কি কামড়! হাইমাই করে চেঁচিয়ে উঠলাম আমি। যেই পেলা হাতটা ঢোকালো সঙ্গে সঙ্গে রাজহাঁস তার হাতে কামড়ে দিল। আর যেই হাতটা কামড়ে দিল তখনই পেলা হাইমাই করে চেঁচিয়ে উঠলো। কি হয়েছে রে ভন্টা, নিচে এত গোলমাল কিসের? ভন্টার মার গলার আওয়াজ পাওয়া গেল। আমি আর নেই, হ্যাচকা টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোঁচা দৌড় লাগালাম। এত গোলমাল আর চিৎকার চেঁচামেচির আওয়াজে ভন্টার মায়ের ঘুমটা ভেঙে গেল এবং ভন্টাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তখনই পেলা হাঁসের কামড় খেয়ে এক মুহূর্ত দাঁড়ালো না, ও হাত ছাড়িয়ে দৌড় লাগালো। দরদর করে রক্ত পড়ছে তখন। রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো। কিন্তু কি ফেরেববাজ ভন্টাটা। ও ভাবছে যে রাজহাঁস যেরকম রাজকীয় কামড় বসাতে পারে ও ভাবতে পারেনি, আর ভন্টাকে মনে মনে গালাগালি দিচ্ছে। জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো। আচ্ছা পিকনিকটা চুকে যাক, দেখে নেব তারপর। ওই পাঁঠার ঘুগনি আর ফুলুরির শোধ তুলে ছাড়বো। তা মনে মনে ও গালাগালি দিচ্ছে, বলছে যে ব্রাহ্মণের হাতে রক্তপাত ঘটালো, আগে পিকনিকটা ভালোভাবে মিটে যাক, তারপরে ও ঘন্টার ব্যবস্থা করবে। পরের পেজে চলে আসো। কি করা যায়, গাটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমি কিনতে হলো গোটা কয়। তখন অগত্যা উপায় না দেখে তার নিজের গ্যাটের পয়সা খরচ করে মাদ্রাজি ডিমি কিনে নিয়ে আসলো পেলা। পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা, ক্যাবলা আর হাবুল এরই মধ্যে মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে। তাহলে তারা কোন গাড়িতে করে পিকনিকে যাবে এটা তোমরা আন্ডারলাইন করে নাও। মার্টিনের রেলগাড়িতে চেপে তারা পিকনিকে যাবে। তাহলে যখন পরের দিন শ্যামবাজার স্টেশনে পৌঁছালো পেলা, তখন দেখলো যে টেনিদা, ক্যাবলা আর হাবুল তারা ট্রেনের মধ্যেই বসে আছে। সঙ্গে একরাশ হাঁড়ি, কলসি, চালের পুটুলি আর তেলের ভার। তাহলে সঙ্গে কি কি আছে? একরাশ হাঁড়ি কলসি, মানে রান্না করার জন্য হাঁড়ি কলসি এগুলো লাগবে। তার সঙ্গে রয়েছে চালের পুটুলি, মানে 1 পোটলা চাল রয়েছে, আর তেলের ভার রয়েছে সঙ্গে। গাড়িতে গিয়ে উঠতেই টেনিদা হাঁক ছাড়লো, এনেছিস রাজহাঁসের ডিম? দুর্গা নাম করতে করতে পুটুলি খুলে দেখালাম। তাহলে ভগবানের নাম করতে করতে সে পুটুলি খুলে দেখালো। এর নাম রাজহাঁসের ডিম? ইয়ার কি পেয়েছিস? টেনিদা গাট্টা বাগালো। টেনিদা তো রাজহাঁসের ডিম চেনে, রাজহাঁসের ডিম বড় হয়, আর ও নিয়ে এসছে ছোট হাঁসের ডিম। তাই জন্য টেনিদা রেগে গিয়ে বলল যে এটা রাজহাঁসের ডিম। আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম, তাই টেনিদা যে গাট্টা বাগালো ও দরজার দিকে সরে গেল। মানে ছোট রাজহাঁস কিনা। তখন সে ব্যাপারটা ম্যানেজ করার জন্য বলল যে এটা ছোট রাজহাঁস কিনা, তাই জন্য ডিমগুলো এরকম হয়েছে ছোট ছোট। ছোট রাজহাঁস কি পেয়েছিস আমাকে শুনি? পাগল না পেট খারাপ? তখন টেনিদা বলল যে ইয়ার কি পেয়েছিস? আমাকে কি বোকা মনে হচ্ছে? আমি পাগল নাকি আমার পেট খারাপ হয়েছে?
যে আমাকে এইসব গল্প শোনাচ্ছিস? টেনিদা গর্জন করে বললে, ডিম এনেছিস না কচু? এই তোকে বলে রাখছি প্যালা, ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম, এক টুকরো আলু পর্যন্ত নয়, একটু ঝোলও নয়। তাহলে ডিম দেখে টেনিদা ভীষণ রেগে গেল এবং গর্জন করে বলল যে ডিম না কচু এনেছে। এইরকম বাজে ডিম আনার জন্য প্যালাকে ডিমের ডালনা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাকে এক টুকরো আলু পর্যন্ত দেয়া হবে না, আর একটু ঝোলও দেয়া হবে না। মন খারাপ করে আমি বসে রইলাম। ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি, তাই থেকেই আমাকে বাদ দেওয়া। আচ্ছা বেশ, খেও তোমরা, এমন নজর দেব পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। তখন প্যালা মন খারাপ করে বসে থাকলো আর বলল যে ডিমের ডালনা সে ভীষণ ভালোবাসে, কিন্তু সেখান থেকেই তাকে বঞ্চিত করে দেওয়া হলো। তাই বলছে যে মনে মনে আমি এমন নজর দেব যে তাদের পেট খারাপ হয়ে যাবে, পেট ফুলে ঢোল হয়ে যাবে। পি করে বাঁশি বাজলো, নড়ে উঠলো মার্টিনের রেল। এইসব কথার মাঝখানে পি করে বাঁশি বেজে উঠলো এবং ট্রেনটা চলতে শুরু করলো। তারপর ধস ধস মোস মোস করে এর রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চললো। তারপরে এইরকম শব্দ ধস ধস ভোস ভোস শব্দ করে ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলতে শুরু করলো। টেনিদা বললে, বাগুইহাটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন। টেনিদা বলছে বাগুইহাটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন যেতে হবে। তার মানে প্রায় 1 ঘন্টার মামলা। লেডিকেনির হাড়িটা বের কর ক্যাবলা। টেনিদা বলছে যে আরও 1 ঘন্টা সময় লাগবে যেতে, লেডিকেনির হাড়িটা বার করতে বলছে। ক্যাবলা বললে, এক্ষুনি? তাহলে পৌঁছাবার আগেই যে সাফ হয়ে যাবে। তখন ক্যাবলা বলে উঠলো যে এক্ষুনি বার করলে যে লেডিকেনির হাড়িটা রয়েছে সেগুলো সাফ হয়ে যাবে, সেগুলো শেষ হয়ে যাবে। টেনিদা বলে, সাফ হবে কেন? 2-1টা চেখে দেখবো শুধু। আমার বাবার ট্রেনে চাপলেই খিদে পায়, এই 1 ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না। বের কর হাড়ি চটপট। টেনিদা বলল যে ট্রেনে 1 ঘন্টা বসে থাকতে পারবে না, কারণ ট্রেনে চাপলেই তার খিদে পায় বারবার, তাই হাড়িটা বার করতে বলল। হাড়ি চটপটি বেরুলো, মানে বেরুতেই হলো তাকে। কিন্তু অগত্য উপায় না থাকায় টেনিদা যেহেতু বলেছে সেহেতু তাদেরকে হাড়িটা বার করতেই হলো, না বার করলে তাদের আর উপায় থাকবে না। তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল। আমি, ক্যাবলা আর হাবুল সেন জুলজুল করে শুধু তাকিয়েই রইলাম। তাহলে টেনিদা মিষ্টির হাড়িটা যেই লেডিকেনির হাড়িটা বেরালো তখন সে ঝটপট করে সব সাবার করে দিতে থাকলো। আর ক্যাবলা, হাবুল আর প্যালা জুলজুল করে তাকিয়ে রইল। সেদিকে জুলজুল করে তাকিয়ে রইল। একটা লেডিকেনি চেখে দেখতে আমরাও যে ভালোবাসি সে কথা আর মুখ ফুটে বলাই গেল না। প্যালা মনে মনে ভাবছে যে ওরাও লেডিকেনি যে ভালোবাসে সে কথাটা মুখ ফুটে টেনিদাকে বলতে পারলো না। স্টেশন থেকে নেমে প্রায় মাইলখানিক হাঁটবার পরে ক্যাবলার মামার বাড়ি। তাহলে পিকনিকটা কোথায় হচ্ছে? ক্যাবলার মামার বাড়িতে পিকনিকটা হচ্ছে। তাহলে এটা ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে, কোথায় বনভোজনের আয়োজন হয়েছে? ক্যাবলার মামার বাড়িতে। কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার ওপর কাল রাতে 1 পশলা বৃষ্টি হয়ে গেছে আবার। আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিলে টেনিদা। তাহলে সেখানকার বনভোজনে যাওয়ার রাস্তার বর্ণনা দাও যদি বলে, তাহলে এটা তোমরা লিখবে, কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার উপর বৃষ্টি হয়ে সেখানে রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে। সেই সময় টেনিদা রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিল। ট্রেন থেকে নেমে টেনিদা রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিল নিজের কাছে। এটা আমি নিচ্ছি, বাকি মোট ঘাটগুলো তোরা নে। রসগোল্লা বরং আমি নিচ্ছি, তুমি চালের পোটলাটা নাও টেনিদা। তখন প্যালা বলে উঠল যে রসগোল্লাটা আমি নিচ্ছি, তুমি চালের পোটলাটা নাও। লেডিকেনির পরিণামটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম যে লেডিকেনি তো ওরা একটাও পায়নি, টেনিদার কাছে লেডিকেনি যাওয়ার পর সব সাবার করে ফেলেছে। সেই কথা ভেবে প্যালা বলল যে রসগোল্লাটা ও নিচ্ছে। টেনিদা চোখ পাকালো। খবরদার প্যালা, ওসব মতলব ছেড়ে দে। টুপটাপ করে 2-4টে গালে ফেলবার বুদ্ধি, তাই নয়? হু বাবা, চালাকি ন চরিষ্যতি। এখানে একটা সংস্কৃতের বাক্য আছে দেখো, চালাকি ন চরিষ্যতি। তাহলে টেনিদা বলছে যে আমার সাথে চালাকি করবে না, তোমরা মিষ্টির হাঁড়িটা নেবে আর টুপটাপ করে 2-4টে গালে পুড়ে দেবে, এই মতলব করেছো। দীর্ঘশ্বাস ফেলে গাঁটারি বোচকা কাঁধে ফেলে আমরা 3জনেই এগোলাম। তাহলে অগত্যার উপায় না থেকে ওরা 3জনে দীর্ঘশ্বাস ফেললো আর 3জনেই এগোতে লাগলো। কিন্তু 3 পাও যেতে হলো না, তার আগেই ধাঁই ধপাস টেনে একখানা রাম আচার খেলো হাবুল। তাহলে 3 পাও যেতে না যেতে হাবুল আচার খেয়ে পড়ে গেল। এই খেয়েছে কচু পোড়া, টেনিদা চেঁচিয়ে উঠল। সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো। হাতের ডিমের পুটুলিটা তখন কুঁকড়ে এতটুকু, হলদে রস গড়াচ্ছে তা থেকে। ক্যাবলা বললে, ডিমের ডালনার 12টা বেজে গেল। তখন হাবুল পড়ে যাওয়ার পর সারা গায়ে কাদা মেখে গেল আর ডিমের পুটুলিটা কুঁকড়ে তার থেকে রস গড়াতে থাকলো। তখন ক্যাবলা বলে উঠলো যে ডিমের ডালনার পুরো 12টা বেজে গেল।
তা গেল, করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে। ইস, এত কষ্টের ডিম, ওর জন্যে রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে। তখন ক্যাবলা এই কথাটা বলে উঠল এবং বাকিরা করুণ চোখে তাকিয়ে রইল, কারণ এত কষ্টে ডিমটা জোগাড় করা হলো, প্যালা এর জন্য রাজহাঁসের কামড় পর্যন্ত খেলো, কিন্তু শেষ পর্যন্ত ডিমগুলো মাটিতে পড়ে সব নষ্ট হয়ে গেল। টেনিদা হুঙ্কার দিয়ে উঠল, দিলে সব পণ্ড করে, এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে, পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায়। আমি বলতে যাচ্ছিলাম, হাবুল 4 টাকা চাঁদা দিয়েছে, তার আগেই কি যেন একটা হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শোঁ করে শূন্যে উড়ে গেল। আর তারপরেই টেনিদা রেগে হুঙ্কার দিয়ে বলল যে হাবুল সব কিছু পণ্ড করে দিল, তাকে পিটিয়ে ঢাকাই পরোটা বানিয়ে দিতে ইচ্ছা করছে। হাবুল পিকনিকের জন্য 4 টাকা চাঁদা দিয়েছে। এই কথাটা ভাবতে না ভাবতেই প্যালাও পা পিছলে ধুম করে পড়ে গেল। কাদা থেকে যখন উঠলাম, আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে। ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি, বেশ ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা। তাহলে আমের আচারটা প্যালার হাতে ছিল, আর হাবুল পড়তে না পড়তেই প্যালাও আচার খেয়ে পড়ে গেল, এবং যেই আচার খেয়ে পড়লো এবং আমের আচারটা তার সারা মুখে ছিটকে গেল, এবং সে একটুখানি চেটেও দেখলো যে বেশ ঝাল ঝাল টক টক টেস্টটা হয়েছে। তখন সে মনে মনে ভাবলো যে হাবুলের দিদিমা আচারটা খুব ভালো বানিয়েছে। ক্যাবলা আবার ঘোষণা করলে, আমের আচারের 1টা বেজে গেল। তাহলে এইভাবে তখন ক্যাবলা মজা করে বলল যে আমের আচারের 1টা বেজে গেল, কারণ আমের আচারটাও নষ্ট হয়ে গেল। তাহলে এই পর্যন্ত আমি আজকে বুঝিয়ে দিলাম, 25 পেজ নম্বর পর্যন্ত আমি বুঝিয়ে দিলাম। পরের ভিডিওতে আমি বাকি অংশটা বুঝিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর এই ভিডিওর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।